হ্যালো, ওয়েলকাম টু স্টাডি ডিটিএন। আশা করছি আমরা লাইভে এসেছি এবং আমার অডিও এবং স্ক্রিন আশা করছি দেখা যাচ্ছে। আপনারা সবাই জয়েন হন, দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। 1 মিনিট ওয়েট করছি, সবাই জয়েন হন ক্লাসে। ওয়েলকাম বৈশাখী চ্যাটার্জি। আপনি আমার কথা শুনতে এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? বলুন, যদি দেখতে পান তাহলে আমাকে জানান। দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? প্লিজ বলুন আমাকে একবার, কমেন্ট করে জানান আমাকে। ওয়েলকাম নিবেদিতা মণ্ডল। দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, বৈশাখী চ্যাটার্জি বলছে হ্যাঁ স্যার, দেখতে এবং শুনতে পাচ্ছি। আচ্ছা, বেশ, ঠিক আছে। আমরা একটা নতুন কোর্স খুলেছি, ঠিক আছে? তার আগে আমি নিজের পরিচয় দিয়ে দিই। আমার নাম সৌরভ ভট্টাচার্য। অনেকেই আমাকে চেনেন, অনেকে আমাকে চেনেন না। আমি ইউজিসি নেট পেপার 1 এবং ইংলিশ লিটারেচারের একজন এডুকেটর, ঠিক আছে? আমাদের ক্লাস হয় স্টাডি ডিটিএন অ্যাপে, যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে, ঠিক আছে? আমাদের এই যে পরীক্ষার বাকি আছে মোটামুটি 49 থেকে 50 দিন, তার জন্য আমরা একটা নতুন কোর্স খুলেছি, যেটা হচ্ছে 50 ডেজ ক্র্যাশ কোর্স, ঠিক আছে? এই কোর্সে কি হবে? এই কোর্সে আমাদের যেগুলো পেপার 1 এবং ইংলিশ লিটারেচার যেখান থেকে প্রশ্ন আসবে সেইগুলো ডিটেলসে আমাদের পড়ানো হবে এই কোর্সে, ঠিক আছে? এই এবং আমাদের একটা ডিটেলড কোর্স আছে, এবং ডিটেলড কোর্সে যারা অ্যাডমিশন নেবেন বা নিয়েছেন তারা এই ক্র্যাশ কোর্সটাও সঙ্গে ফ্রি পাবেন। আর যদি কেউ ক্র্যাশ কোর্সটা অনলি নিতে চান, তাহলে আপনারা অ্যাপ থেকে এই কোর্সটা নিতে পারবেন। এই কোর্সে কি পড়ানো হবে? এই কোর্সে আমাদের পেপার 1 এবং ইংলিশের ক্লাস করানো হবে। পেপার 1 এর সপ্তাহে 3 দিন ক্লাস হবে এবং পেপার 2 এর ক্লাস হবে সপ্তাহে 5 দিন। টোটাল 8টা ক্লাস পাওয়া যাবে। লাইভ ক্লাস হবে। সেই ক্লাসগুলোর প্রত্যেকটা রেকর্ডিং থাকবে। যদি কোনোদিন লাইভ ক্লাস মিস যায় তাহলে আপনারা রেকর্ডিং দিয়ে সেগুলো কভার করতে পারবেন। সঙ্গে থাকবে কি? সঙ্গে আমাদের ক্লাস রেকর্ডের সেশন থাকবে, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, যেগুলো আমি রেকর্ড করে অলরেডি আপলোড করে দিয়েছি এই কোর্সে, সেটা আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে আপনারা পাবেন কি? আনলিমিটেড মক টেস্ট বা টেস্ট সিরিজ, যেটা হচ্ছে আনলিমিটেড। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, পেপার 1 এবং পেপার 2 তে যতগুলো পরীক্ষায় প্রশ্ন এসছে এতক্ষণ পর্যন্ত ইংলিশে বা পেপার 1 এ, সেই সব আপনারা এখানে পেয়ে যাবেন। ডাউট সলভিং সেশন থাকবে এবং প্রিভিয়াস ইয়ার সলভিং থাকবে। তাহলে এইগুলো আপনারা পেয়ে যাবেন এই কোর্সে। কোর্সের ভ্যালিডিটি হচ্ছে কত? 50 ডেজ। এবং আমাদের কোর্স প্রাইস হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট 1499 টাকা। 1499 টাকায় আপনারা পেপার 1 পেপার 2 একদম সম্পূর্ণ ক্লাস করতে পারেন 50 দিনের জন্য, এবং সাজেশন দেওয়া হবে। এবং আগের বার আমাদের পেপার 1 থেকে মোটামুটি সাজেশন 50টার মধ্যে 35 থেকে 40টা এসেছিল প্রশ্ন, সেটা আপনারা WBC তে দেখতে পাবেন, এবং কতগুলো কোয়ালিফাই করেছিল সেটাও আমি এই ইউটিউব চ্যানেলে আমাদের কমিউনিটি সেকশনে আমি দিয়ে দিয়েছি। আর ইউটিউব চ্যানেলে আপনারা সাজেশনটাও মিলিয়ে দেখে নিতে পারবেন, ঠিক আছে? তার সঙ্গে আমাদের দেখুন কন্টেন্ট গুলো আপনারা পেয়ে যাবেন, যেটা অ্যাডমিশন নিলেই এটা আপনারা ডিটেল কোর্সও পাবেন, ক্র্যাশ কোর্সও পাবেন। দেখুন এই যে এখানে আপনারা ডেমো ক্লাস দেখতে পাবেন, পেপার 1 এর ডেমো ক্লাস এখানে দেওয়া আছে, তার পেপার 1 এর ডিটেলস এখানে আমাদের দেওয়া আছে প্রত্যেকটা, ঠিক আছে? এই দেখুন প্রত্যেকটা করে চ্যাপ্টার দেওয়া আছে আমাদের, টিচিং, রিসার্চ, কমিউনিকেশন সব আছে এইভাবে। এবং পেপার 2 এর দেখুন আপনারা এখানে এইভাবে পেয়ে যাবেন। পেপার 2 এর ইংলিশ লিটারেচার দেখুন, থিওরি, ক্রিটিসিজম, কালচারাল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ পেডাগজি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সবই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে কোর্সের প্রাইস হচ্ছে 1499 টাকা। এবার আমি আমাদের আজকের ক্লাস শুরু করছি। এবার বলুন আপনারা যে এই স্ক্রিনটা ভিজিবল কিনা, লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, এই স্ক্রিনটা ভিজিবল কিনা আপনারা বলুন আমাকে। এই যে এই ফেমিনিজমটা, ওয়েলকাম মৌসুমী খাতুন, গুড মর্নিং। দেখতে পাচ্ছেন ক্লিয়ার সব? তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি? বেশ, দেখুন আমরা যেটা পড়বো আজকে ফেমিনিজম। প্রথম কথা হচ্ছে লিটারারি থিওরি কি।
এই থিওরি থেকে আমাদের প্রশ্ন প্রচুর আসে ইউজিসি নেট পরীক্ষায়, এবং ফেমিনিজম তো খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। প্রত্যেকবার ট্রেন্ডিং টপিক হচ্ছে কি আমাদের, না তো ফেমিনিজম। ফেমিনিজম থেকে, কারণ এটা এখনো পর্যন্ত একটা সমাজে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ফেমিনিজম, যেটা খুবই দরকার আমাদের সমাজে। এখনো অনেক জায়গায়, বিশেষত গ্রামাঞ্চলে, এখনো মেয়েরা অনেক পিছিয়ে আছে। তার জন্য মেয়েদের নারী শিক্ষার জন্য ফেমিনিজমটা খুব দরকার। ফেমিনিজমের উৎপত্তির জন্য উইমেন স্টাডিজ বলে একটা আমাদের পড়ানো হয়, মাস্টার ডিগ্রিও আছে, নেটেও পড়ানো হয় উইমেন স্টাডিজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেখানে। ঠিক আছে, এবার আমাদের প্রথম থেকে আমরা শুরু করব ফেমিনিজম ইন্ট্রোডাকশন থেকে। ফেমিনিজম কি? ফেমিনিজমের প্রধান উদ্দেশ্য ছিল কি? আমাদের তৎকালীন নারীরা সমাজে ছিল অবহেলিত। সেই অবহেলিত নারীরা যখন বিদ্রোহ করতে আরম্ভ করলো থ্রু উইমেন্স রাইটিং অর থ্রু মেলস রাইটিং, যে তারা বিদ্রোহ করতে আরম্ভ করলো এবং তারা যে একটা ইকুয়াল জায়গায় আসতে চায়, সেটাকেই বলা হয় কি ফেমিনিজম। একটা ইকুয়াল জায়গায় ছেলে এবং মেয়ে উভয় সমান জায়গায় সমাজে অবস্থান করবে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজ বা প্যাট্রিয়ার্কাল সোসাইটি এখানে কি বলছে, যে আমাদের সমাজে কিন্তু মেয়েদের স্থান নিচু করে দিচ্ছে। মেয়েদেরকে একটা আরোপ দেওয়া হচ্ছে যে মেয়েরা হচ্ছে কি, মেয়েরা দুর্বল এবং মেয়েরা কিন্তু সমাজে অনেক হীন। এখন আগে তো আরো ছিল, আপনারা আমাদের ভারতবর্ষ দেখেছেন সতীদাহ প্রথা বা বিবাহ, বিধবাদের বিবাহ হবে না, বা পুরুষদের ছিল বহু বিবাহ প্রথা, এগুলো আপনারা দেখে আসছেন। সেগুলো আমাদের বিদ্যাসাগর মহাশয় বা আমাদের আমাদের রাজা রামমোহন রায়, এরা কিন্তু সেই জিনিসগুলো অনেকটা অ্যাবলিশ করেছিলেন। তার জন্য আজকে নারীরা নারী শিক্ষায় এতটা পর্যন্ত এগিয়ে যেতে পারছে আর কি। ঠিক আছে, তাই ফেমিনিজমের প্রধান মেন উদ্দেশ্য হলো কি? মেন উদ্দেশ্য হলো যে পুরুষ এবং নারী উভয় যেন সমাজের ইকুয়াল জায়গায় অবস্থান করে, কেউ কাউ যেন ছোট না হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি এই ফেমিনিজমের উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ক্লাসটা। বলছে কি ফেমিনিজম ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ পলিটিক্যাল, কালচারাল, পেডাগজিক অ্যান্ড থিওরিটিক্যাল রেসপন্স to patriarchal structures of power that seek to subordinate women's lives, interests, bodies and sexualities. এখানে কি বলছে যে ফেমিনিজম হচ্ছে কি? ফেমিনিজম হচ্ছে আমাদের একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট, পলিটিক্যাল, কালচারাল। এখনো দেখবেন যে, আমি নাম করে বলছি না, কিছু কিছু জায়গায় এখনো মেয়েদেরকে নিয়েই পলিটিক্সটা করা হয়, যে মেয়েদের আমরা এত সুবিধা দিচ্ছি, তাই আমাদেরকে আপনারা ভোট প্রদান করুন। এটা আপনারা হয়তো দেখে থাকছেন। ঠিক আছে, তার মানে কি চিরকাল নারীদের একটা সাবজেক্ট হিসাবে নেওয়া হয়েছে। যে সাবজেক্টটা কি করবে, যে সাবজেক্টটা আমাদের পুরুষদের উঁচুতে উঠতে সাহায্য করবে বা আমাদের কোনো কিছু উদ্দেশ্য চরিতার্থ করতে সাহায্য করবে। সুতরাং নারী বিষয়ক পলিটিক্স একটা বিশাল আছে একটা। কোন সরকার কি করছে, বেটি বাঁচাও বেটি পড়াও। কোন সরকার কি করছে, লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী প্রকল্পের মতো এই বিষয়গুলো করছে। 1 মিনিট আপনারা দাঁড়ান। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে নারী একটা এখন পলিটিক্যাল এজেন্ডা। ঠিক আছে, কালচারাল, সামাজিক, সাংস্কৃতিক। আমাদের বিভিন্ন সংস্কৃতিতেই আপনারা দেখতে পাবেন যে নারীদের অবস্থানটা ঠিক কোথায় রাখা হয়েছে। নারীদেরকে চিরকাল পুরুষ সমাজ কি করছে, টর্চার করে এসেছে এবং নিজের সুবিধার্থে ব্যবহার করে এসেছে। এবং টিল নাও, বর্তমান যুগ পর্যন্ত একজন নারীকে সহ্য করতে হয় যে শ্বশুর বাড়িতে গিয়ে তাকে সেই কাজ করতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় বাস্তব। সুতরাং যদি একটা পুরুষ কখনো তার কাছে ঘর মোছা বা বাসন মাজা, তার কাছে একটা কি হচ্ছে, ইগোতে আঘাত করছে, কিন্তু একটা নারী কিন্তু সেই কাজটা করে আছে। সাংস্কৃতিক ভাবে এটা করা হয়েছে। আমাদের বিভিন্ন সংস্কৃতিতে আমাদের নারীদের এইভাবে নারীদের এই পোশাক পরতে হবে, নারীদের এই কাজটি করতে হবে, পুরোটা মেনশন করে দেওয়া হয়েছে একদম বাচ্চা বেলা থেকে। এবং একটি কথা দেখুন, আমরা সবসময় কি বলি, আমাদের ছোটবেলাকে ছেলেবেলা বলি, ওয়াই নট মেয়েবেলা? তাহলে বুঝতে পারছেন, সাংস্কৃতিক, পলিটিক্যাল, সোশ্যাল সবেতেই কিন্তু একটা মেয়েদেরকে নিচু স্তরে রাখা হয়েছে।
সেইখান থেকে যে বেরিয়ে আসবে, সেখান থেকে যে প্রতিবাদ হবে, সেখান থেকে যে আবার ইকুয়ালিটিস জায়গা আসবে, ইট ইজ কল্ড ফেমিনিজম। ঠিক আছে? পেডাগজি এন্ড থিওরিটিক্যাল রেসপন্স টু patriarchal structures of power that seek to subordinate women's lives, যারা সাবঅর্ডিনেট করছে কাকে, মেয়েদের জীবনটাকে, তাদের ইচ্ছাটাকে, তাদের এমনকি বডি এবং তাদের সেক্সুয়াল যে কি বলবো আপনাদের, সেই বিষয়টাও কিন্তু এখানে অ্যাক্টিভিটিস, সেখানেও কিন্তু তাদেরকে অনেক ডাউন করে রাখা হয়েছে। It argues that these structures create and enforce all relationship between men and women. বলছে কি, যে এখানে স্ট্রাকচারে কথা বলা হয়েছে এবং কি রিলেশনশিপের কথা মেন এবং উইমেনদের মধ্যে। দ্য উইমেন্স মুভমেন্ট বিকাম এ মেজর ফোর্স ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা ইন 1960s অ্যান্ড 70s। 1960 বা 70-এর দশকে কিন্তু এটা একটা বিশাল ভূমিকা গ্রহণ করেছিল। দ্য মুভমেন্ট টুক ভেরিয়াস ইস্যুস অফ জেন্ডার ডিবেট, সায়েন্স, পলিটিক্স, ইকোনমিক্স, কালচার অ্যান্ড এপিস্টেমোলজি, যেটা একটু আগে বললাম। এই সব বিষয়গুলো, এই সবগুলো ক্ষেত্রে, এই সমস্ত ডোমেনে কিন্তু সেখানে ফেমিনিজমের একটা প্রভাব চলেছিল। কারণ প্রত্যেক জায়গায় আপনারা যদি দেখেন একটু ভালো করে, দেখবেন প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের নারীদের কিন্তু চিরকাল প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাদেরকে ডাউন করে রাখা হয়েছিল এবং পুরুষরা তাদের কিন্তু কি করছে, তাদের ওপর কিন্তু কর্তৃত্ব করছে একদম। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সবেতে এটা আমাদের হয়। বলছে কি, এখানে বলছে যে ফেমিনিজম ইজ বোথ এ পলিটিক্যাল স্ট্যান্স অ্যান্ড থিওরি দ্যাট ফোকাসেস অন জেন্ডার অ্যাজ এ সাবজেক্ট of analysis, where reading cultural practices and as a platform to demand equality, rights and justice. এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা। তাহলে কি বলছে এখানে আমাদের, তাহলে আমাদের এখানে ইকুয়ালিটি, অধিকার এবং বিচার সবেতেই কিন্তু আমাদের কি করতে হবে, এখানে ফেমিনিজমটাকে আমাদের পলিটিক্যাল জায়গায় বা থিওরিটিক্যাল আমাদের রিডিং এর ক্ষেত্রে যেখানেই হোক আমাদের, সেখানে কিন্তু আমাদের সেটাকে একদম কালচারে বা আমাদের সবেতেই সমান বা এবং অধিকার এবং বিচার পাওয়া উচিত। ঠিক আছে? ফেমিনিজমস কি assumption is that gender roles are predetermined and the woman is trained to fit into those roles. খুব ইম্পর্টেন্ট লাইন। এই জায়গাটা আমাকে বলুন দেখে একবার, কে মানে বলতে পারবে ডিটেলসে? বলুন, এই জায়গাটার মানে কে বলতে পারবে আমাকে? দেখি কে বলে আমাকে, এই জায়গাটার মানে বলুন আমাকে একটু, এই জায়গাটার মানে বলুন। এত কম জয়েন হলে ক্লাসে হবে? বলুন দেখি কে মানে বলতে পারবে, এই জায়গাটা বলুন। আমি বারবার মেসেজ করছি যেন সবাই ক্লাসে জয়েন হয়। এবং যারা ভিডিওটা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছেন, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো কিন্তু করে দেবেন। এবং আমাদের কিন্তু ইউটিউবে পেপার এবং থেকে ম্যারাথন ক্লাস করানো হবে কয়েকদিন পর থেকে। বৈশাখী চ্যাটার্জি বলুন, বলুন, শুনতে পাচ্ছি আমি, হ্যাঁ স্যার, বলুন। এই যে মেয়েদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে ওরা পুতুল খেলবে, ওই জন্য হ্যাঁ, বাবা মারা তাদেরকে পুতুল খেলা করতে বসিয়ে দেয়, ছেলেদের হাতে ক্রিকেটের ব্যাট বল দিয়ে দেয় যে ওরা ক্রিকেটার হবে। সেই জিনিসটাই কি এখানে বলছে? একদম 100% ঠিক বলেছেন আপনি। দেখবেন এখানে যেটা লাইনটা এটা বলা হচ্ছে, আমাদের লাইনটা পরিষ্কার লিখছে, জেন্ডার রোলস আর প্রি ডিটারমাইন্ড। এখানে আমাদের আগে থেকে ছেলে বা মেয়ে হলে আমাদের আগে থেকে একটা মস্তিষ্কের সিদ্ধান্ত জুড়ে দেওয়া হয় যে মেয়েদেরকে আমরা এইভাবে ট্রিট করব, ছেলেদেরকে আমরা এইভাবে ট্রিট করব। মেয়েদের খেলা, একটা মেয়ে যদি ক্রিকেট ব্যাট বা বল নিয়ে এখনো পর্যন্ত থাকে না, তাকে এ কি করছিস, রান্নাবাড়ি খেল, পুতুল খেল, আশ্চর্য, এ বাবা এগুলো না, এগুলো ছেলেদের বলে। গ্রামে তো বিশেষ করে বলে, মফস্বল এরিয়াতেও বলে। খুব হাইলি মানে অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি বা বিশাল উদার মনস্ক ফ্যামিলির কথা বাদ দিন, আমি অ্যাজ এ হোল, অ্যাজ এ মাস আমি বলবো এই জিনিসটাই ঘটে। কেউ বলবে আমার ফ্যামিলিতেও বলেনি, আমার ফ্যামিলিতে বলছে যা ইচ্ছা করো, সেটা খুব কম, সেটা হচ্ছে বিলো 1%। আর 99%-এ কি বলছে, যে না, একটা মেয়ে এবং একটুখানি মিস করলাম, আচ্ছা, একটা মেয়ে এবং একটা ছেলে কিন্তু পুরো বাচ্চা বয়স থেকে, যখনই একটা মেয়ে যদি বলে যে বড় হয়ে কি হবে, আত্মীয় স্বজন গুলো আসে বাড়িতে, একদম চলে আসবে, বড় হয়ে কি হবে, মেয়েদিকে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করবে ছেলেটাকে, ছেলেটা বলো আমি ডক্টর হব। তখন বলবে আচ্ছা বা খুব ভালো খুব ভালো, আমি আর্মি হব, খুব ভালো খুব ভালো। আর একটা মেয়েকে বলবে রান্না বান্না শেখাবে ভালো করে, মেয়েদের কাছে রান্না করা
কোন বইয়ে লেখা আছে? নাকি মানুষ যখন সৃষ্টি হয়েছিল তখন কেউ লিখে দিয়েছিল যে মেয়েদের কাজটা এই সংবিধানের মতো আর ছেলেদের কাজটা এই? এটা কি লেখা আছে? এটা কি ভারতবর্ষ সংবিধানে লেখা আছে? এটা কোন বইয়ে, কোন রুলসে, কোন জায়গায়, কোন দেবতা, কোন অপদেবতা, কে লিখে দিয়েছে? এটা যদি আমাকে দেখানো হয় তাহলে আমি সেসব লোককে মেনে নেবো। একটা মেয়ের যখন 15 বছর বয়স হয়, পাত্র খুঁজছো, পাত্র বিয়ে দিচ্ছ তো ভালো করে। আর কেউ একটা যখন ধরুন একটা মেয়ের মোটামুটি বয়স হয়ে গেল 22 কি 23, গ্রাজুয়েশনটা পাস করেছে, 21 বছর, 21-22 বছর বয়স, তখনই একটা আত্মীয় এসে বলবে মেয়ের তো বয়স হয়ে গেল, তাহলে এবার তার বিয়ের ব্যবস্থাটা করো, কবে আর বিয়ের ভোজটা খাবো? তখনই বলে দেওয়া উচিত যে আপনারও তো বয়সটা 50-60 হলো, এবার তো আপনারা মরে যাওয়াটা, আপনার শ্রাদ্ধটা কবে খাবো? ডাইরেক্ট বলে দেওয়া উচিত। সেটা ছেলে কখনো বলে না, একটা ছেলেকে কখনো বলা হয় না। তাহলে কি এটা মেয়েদের একটা নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশন একটা ফিট করে দেওয়া হয়েছে। জেন্ডার এন্ড সেক্স দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। জেন্ডারটা হচ্ছে আরোপিত, জেন্ডারটা আরোপ করা হয় কারোর উপরে, যে সে হচ্ছে পুরুষ, সে হচ্ছে নারী। অ্যান্ড সেক্স ইজ রিলেটেড টু বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, যে সেখানে কি হচ্ছে, সে মেয়ে এবং ছেলে, পুরুষ আর নারী হচ্ছে জেন্ডার, আর মেয়ে ছেলে হচ্ছে সেক্স। এই জিনিসটা বুঝতে হবে সবথেকে ভালো করে আগে, ঠিক আছে? আগে দেখবেন বেশিরভাগ ফর্মে শুধু লেখা থাকতো জেন্ডার জেন্ডার জেন্ডার, এখন জেন্ডার কথাটা অনেক কমে গেছে, এখন লেখা হয় সেক্স। ওয়াই? কারণ সেখানে বায়োলজিক্যাল ব্যাপারটা, কারণ এখানে এইটা নিয়েও ফেমিনিস্টরা তুলেছিল। স্যারের গায়ে রেকর্ডিং থাকবে তো? আব্দুল হোসেন হ্যাঁ থাকবে, লাইভ ক্লাস করার চেষ্টা করুন তবে, ঠিক আছে? বলছে কি তাহলে জেন্ডার অ্যান্ড সেক্স এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে একটা। আগে জেন্ডার কথাটা বহুল প্রচলিত ছিল, এখন কথাটা সেক্স প্রচলিত হয়। ওয়াই? না তো এখন কিন্তু বর্তমান যুগে আমাদের বলা হচ্ছে যে একটা ছেলে এবং মেয়ে হচ্ছে সমান। তারা বায়োলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, বাট কোনো সোশ্যালি ডিফারেন্স থাকা বা কালচারালি বা পলিটিক্যালি বা ইকোনমিক্যালি ডিফারেন্স থাকা উচিত নয়, ঠিক আছে? তাহলে এই যে মেয়েদেরকে জন্ম থেকে একটা ট্রেন করা হয়, একটা মেয়ে যদি বলে ডাক্তার হবো, ডাক্তার কেন, নার্স হবি। মেয়ে যদি একটা কোনো মেডিকেল কলেজে যাই, আমরা দেখে বলি ওই দেখ নার্স যাচ্ছে, ডাক্তার কিন্তু সহজ হই না, কারণ কি স্টিরিওটাইপস মাইন্ড। এই মাইন্ডটা হচ্ছে কেউ খারাপ, এই মাইন্ডটা হচ্ছে পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, সেখান থেকে কিন্তু আমাদের মাইন্ডটা হয়ে এসেছে, ঠিক আছে? যে একটা মেয়ে নার্স হতে পারে, ডাক্তার হতে পারে, এই ধরনের মাইন্ডটা কিন্তু ঢুকিয়ে দেওয়া আছে, বিশেষ করে পুরুষদের মধ্যে। This means that roles like daughters or mother are not natural but social. The woman has to be trained to think, talk, act particular ways that দাঁড়ান দেখি এটা কোথায় গেল, আমি আবার এখানে বসে আছি। particular ways that কোথায় গেল, হ্যাঁ, suit the role। কি বলছে? This means that the roles like daughter or mother are not natural but social because the woman has to train to think, talk, act in particular ways that suit the role। মানে কি একটা রোল করে দেয়, নাটকের যেমন চরিত্র করে দেওয়া হয়, জন্মানোর পর পুরুষ এবং মহিলার একটা চরিত্র দেওয়া হয়, স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দেওয়া হয় যে একটা মেয়ে হবে এইরকম এইরকম এরকম চলবে, তুমি এইরকম চিন্তাধারা করবে, তুমি এইভাবে কথা বলবে, তোমাকে নম্র হতে হবে, শ্বশুরবাড়ি গিয়ে এরকম ট্যাঙ্ক ট্যাঙ্কে কথা বললে চলবে? ও, তা ট্যাঙ্ক ট্যাঙ্কে কথাটা শুধু কে বলতে পারে? শাশুড়ি বলতে পারে শুধু? যাই হোক, সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু শিখিয়ে দেওয়া হয় এবং সেইভাবে কিন্তু অভিনয় করতে বলে দেওয়া হয়। অভিনয় মানে কি, একটা মানে কি, অভিনয় মানে কি, মানে এমন ভাবে মেন্টালিটি সেট আপ করে দেওয়া হয়, এমন ভাবে কি বলবো এটাকে আপনাদের, যে এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয় ছোট থেকে, যে মেয়েরা এইভাবেই কিন্তু গড়ে উঠবে, ঠিক আছে? মেয়েরা কিন্তু এইভাবেই বড় হবে। এই জিনিসটা, এই ব্রেন ওয়াশিং মেথড গুলো কিন্তু খুব খারাপ, ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসটা কি? এতদূর পর্যন্ত হলো? বলুন, কারো কোনো প্রবলেম আছে? ক্লাস কেমন লাগছে বলুন, ক্লাস কেমন লাগছে বলুন। নিবেদিতা মন্ডল নতুন, বলুন। আমি একটা জিনিস ভেবে অবাক যাই, যেটা আমি কালকে, আমাকে মৌসুমী খাতুন ফোন করেছিল, আমি এটাই বললাম ওকে, যে এই একজন আসবে দিয়ে বলবে যে স্যার রেকর্ডিং থাকবে, দিয়ে আর লাইভ ক্লাসটা করবে না। ঠিক এটাই আমি কালকে বলছিলাম, মনে করে দেখবেন এই এক সেম কথাটাই, যে লাইভ ক্লাস রেকর্ডিং থাকবে, যা করবে না। কিন্তু লাইভ ক্লাস করাটা যে কত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যদি কোনো পার্সোনাল বা কোনো যে একান্তই প্রবলেম থেকে থাকে, তাহলে সে রেকর্ডিং দেখে নি, কিন্তু হাতে টাইম আছে, আমি রেকর্ডিং দেখবো, সেটা কিন্তু উচিত নয়। কারণ লাইভ ক্লাসে অনেক ডাউট সলভ হয়, যে আমি জিজ্ঞেস করছি কার কি অসুবিধা হচ্ছে, সেই জিনিসগুলো, ঠিক আছে? বৈশাখীটা ভালো লাগছে স্যার, ওকে। দেখুন কি বলছে, feminist theory argues that
the representation of woman as weak, docile, innocent, seductive, or irrational sentimental is rooted in and influences actual social conditions. Where she does not have power, is treated as a sex object or a procreating machine, has fewer political and financial rights, and is abused. এই জায়গাটা দেখুন কি বলছে, এইখানটা বলছে যে ফেমিনিস্ট থিওরি কি বলছে, ফেমিনিস্ট থিওরি বলছে যে মহিলাদের এমন ভাবে প্রেজেন্ট করা হয় যেখানে মহিলারা হচ্ছে উইক, দুর্বল, তারা হচ্ছে কি ভঙ্গুর, বা তারা সহজে ভেঙে পড়ে, তারা ইনোসেন্ট, তারা খুব ইনোসেন্ট মানে তারা খুব নরম, তারা হচ্ছে কি, তারা হচ্ছে একদম ইরেশনাল, সেন্টিমেন্টাল, যাদের মধ্যে যুক্তি কম কাজ করে। এখনো দেখবেন এমন এমন ইউটিউবার ভিডিও বানাচ্ছে যেখানে বলা হচ্ছে মেয়েদেরকে, এখনো সেই মেয়েরাই সেই ভিডিওটা করছে আবার, মানে কপালে কি কষ্ট মাইরি, মানে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য মেয়েরাই এখন একটা ভিডিও করছে যে কি না, তো মেয়েদের হাঁটুতে বুদ্ধি থাকে, সেগুলো মেয়েরা আবার সাপোর্ট করে নিজেরাই সেই ভিডিওটা বানাচ্ছে। সেই জিনিসটা বলছে কি, চিরকালই বলা হয় মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে, হ্যাঁ রে হাঁটুতে বুদ্ধি থাকে, তুই তো ডাক্তার রে বাবা, যে বলছে তাকে বলবেন হ্যাঁ তাই নাকি, হাঁটু থাকে না, আপনি রিসার্চটা করেছেন বলুন, আপনি ডাক্তার, আপনি সার্জেন নিশ্চয়ই, আপনি আপনি রিসার্চ, আপনার আপনার আপনি গুগল স্কলার, আপনার নামটা কোথায়, গুগলে নামটা সার্চ করেন, কোথায় নাই তো, দেখবেন ভয় পালাবে ওখান থেকে। এটা লোক তখনই বলতে হবে, আপনি ঠিক বলেছেন, আপনি তো স্কলার, তাহলে আপনি তো রিসার্চার, ও আপনি তো ভারতে আছেন কেন, আপনাকে তো আমেরিকা, কালকে আফ্রিকা, কালকে অমুক, আপনার তো এক জায়গায় থাকা উচিত নয়, আপনার তো নাসায় যাওয়া উচিত। নাসা নাই আপনার তো, মানে একবারে ব্যাঙ্গালোরের যে ইয়েতে আছে সিএমসি, ওখানে গিয়ে আপনার হেড অফ ডেভেলপমেন্ট হয়ে বসে থাকা উচিত, আপনি এখানে কেন করছেন, এই ধরনের বলবেন, ঠিক আছে, তো তাই দেখবেন চুপ হয়ে যাবে সব। বলছে কি সোশ্যাল কর্নার হোয়ার সি ডাজ নট হ্যাভ পাওয়ার, যেখানে তার কোনো পাওয়ার নেই, তাকে সেক্স অবজেক্ট হিসেবে ট্রিট করা হয়, বা প্রক্রিয়েটিং মেশিন, শুধুমাত্র কেবল জন্ম দেওয়ার জন্য বা তাকে বস্তু হিসাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ব্যবহার করার জন্য উইমেনকে ব্যবহার করা হয়। তাদের কোনো পলিটিক্যাল পাওয়ার নেই, তাদের কোনো আর্থিক সহযোগিতা পর্যন্ত কিন্তু নেই। এটাকেই বলা হচ্ছে কি, এইটার এগেনস্টে হচ্ছে কি, এইটার এগেনস্টে হচ্ছে ফেমিনিজম। ফেমিনিজম therefore is a world view that refuses to delink art from existing social conditions and practices. Feminism explores the cultural dimensions of women's material life, যেটা বললাম একটু আগে। The inequalities that exist between men and women are not natural but social. ঠিক আছে, যেটা একটু আগে বললাম যে মেয়েদের যে অসম জায়গাটা ছেলে এবং মেয়ে, সেটা কিন্তু প্রাকৃতিক বা প্রকৃতিগত কিন্তু নয়, যেটা হচ্ছে সম্পূর্ণ সামাজিকভাবে তৈরি করা হয়েছে, 100% সামাজিকভাবে তৈরি করা হয়েছে, মেয়ে এবং ছেলে দুজনের মধ্যে ভিন্নতা, ঠিক আছে, নট প্রি অর্ডেন্ট, এটা কিন্তু আগে থেকে প্রস্তুত ছিল না, বাট ক্রিয়েটেড বাই মেন, এটা তৈরি করেছে কি পুরুষ, সো দ্যাট দে রিটেন পাওয়ার, যাতে তারা পাওয়ারটা হাতে রাখতে পারে। একটা পুরুষকে একটা নারীর স্বামী স্ত্রী বসাচ্ছে, যদি স্ত্রী একবার বলে যে যাও তুমি রান্না করো একদিন খাওয়া আমাকে, স্ত্রী স্বামীটা বদরাগী না হয়, সে বলে এক কাজ করো, কাউকে রান্না করতে হবে না, আমি এটা অর্ডার দিয়ে দিচ্ছি খাবার, তার মানে কি সে রান্না করা থেকে সে বিরত থাকতে চায়, তার মেন্টালিটি কিন্তু এই দিয়ে সে অর্ডার দিয়ে দিল। তাকে যদি বলা হয় পরপর 3 দিন তুমি রান্না করবে, না বাইরের খাবার খাবো না, আমি রান্না করবো, তুমি আছো কি করতে, এই বিষয়টা, এটাকেই বলা হচ্ছে কি, এখানেই হচ্ছে আমাদের ফেমিনিজম আসতে হবে। রিলিজিয়ান, ফ্যামিলি, এডুকেশন or the arts, knowledge systems are social and cultural structures that enable the perpetual reinforcement of this inequality. বলছে কি ফ্যামিলি, পরিবার, যেটা একটু আগে বললাম যে পরিবার বলছে পুতুল নিয়ে খেল, এডুকেশন, আর্ট, আর্টেও তাই, একটা ছেলে এবং মেয়ে আর্টেরও বিভিন্ন তফাৎ আছে। মেয়ে মানে একটা ছেলে মানে কি করবে, মেয়ে মানে তাকে গান শিখতে হবে, নাচ শিখতে হবে, একটা ছেলে মানে তাকে খেলা শিখতে হবে, এই বিষয়টা। নলেজ সিস্টেম, আমাদের নলেজ সিস্টেম, মেয়েরা ও বাবা অত বেশি লেখাপড়া করলে, অত শিক্ষিতা হলে ভালো পাত্র পাবে কোথায়, উপযুক্ত পাত্র পাবে কোথায়, উচ্চ মাধ্যমিক পাস করেছে বিয়ে দিয়ে দাও, মাস্টার ডিগ্রি, বাবারে বাবারে পিএইচডি করছে, ওরে বাবা বেশি বড় বড় ওদের ব্যাপার সব। মেয়েরা কিন্তু বলবে একটা মেয়ের হয়ে, এটা কিন্তু মানে মেয়েরাই মেয়েদের বেশি শত্রু, এই জিনিসটা কিন্তু বলে। পাড়ার কাকিমা গুলো দেখবেন সব থেকে বড় ডেঞ্জারাস পিস হয়, পাড়ার কাকিমা, ওরা সব সিসিটিভি এক একটা, আপনি কি করছেন আপনি নিজেও জানেন না, আপনি কোন ড্রেসটা পরিয়ে বেরিয়েছেন, আপনি সেটা বিকেল বেলা ভুলে গেছেন, সকালে কোনটা পরে বেরিয়েছিলেন, কিন্তু ওরা কিন্তু মনে রেখেছে। দেখি সোশ্যাল এবং কালচারাল এগুলো কনটেক্সট, ঠিক আছে, বুঝতে পেরেছেন এত দূর পর্যন্ত? কারো কোনো অসুবিধা থাকলে বলুন।
ভালো ভালো লাগছে স্যার। আচ্ছা বলুন, কারোর কোনো প্রবলেম আছে এতদূর পর্যন্ত? এতদূর পর্যন্ত কারোর কোথাও কোনো প্রবলেম আছে থাকলে বলুন। এত দূর পর্যন্ত কারোর কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে জানান প্লিজ। নো স্যার, ভেরি গুড। দেখুন, ফেমিনিজম ইজ টেকেন ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ফেমিনা। বলছে ফেমিনিজম ওয়ার্ডটা কোথা থেকে নেওয়া হয়েছে? ল্যাটিন ওয়ার্ড ফেমিনা থেকে, হুইচ মিনস ওমেন, যেটা মানে হচ্ছে কি ওমেন। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়ান প্লিজ। বলছে যে চার্লস ফোরিয়ার, a utopian socialist and French philosopher, is credited with having the coined the term feminism. In theories, the squattly movements at destinies generals. এই বইয়ে সে ফেমিনিজম বা এই যে কথাটা ফেমিনা, এই কথাটা কিন্তু প্রথম সে কয়েন করেছিল। অর্থাৎ ফেমিনিজম কথাটা যে প্রথম উদ্ভব করেছিল বা পার্টিকুলার যে ওয়ার্ডটা, সেটা করেছিল কে? চার্লস ফোরিয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তারপরে দেখুন, feminist literature covers the canon of non-fiction, fiction, poetry, essays that relates to women's equality in all arenas, including social, political and domestic. বলছি কি ফেমিনিজম কোথায় থাকে? ফেমিনিজম থাকে আমাদের, এক সেকেন্ড, প্রবলেম হয়েছে, হ্যাঁ। তাহলে ফেমিনিজম কোথায় কোথায় থাকে? ফেমিনিজম আমাদের সমস্ত পোয়েট্রি, ফিকশন, নন ফিকশন, এসে সমস্ত জায়গায়, এবং যেটা আমাদের কি করবে, সোশ্যাল, পলিটিক্যাল, ডোমেস্টিক সব জায়গায় কিন্তু একটা রিফ্লেক্ট করবে। এসেন্সিয়ালি ফেমিনিস্ট লিটারেচার কভারস এ ওয়াইড রেঞ্জ অফ রিটন এক্সপ্রেশন, but what they all have in common in is a focus on the female experience and how it changes, expands and evolves. বলতে ফেমিনিজম কি হচ্ছে, ফেমিনিজম কি দেখাবে আমাদের, যে আমাদের কিভাবে চেঞ্জ হচ্ছে সবকিছু, ফেমিনিজমে আমাদের কিভাবে আমরা সোশ্যালি চেঞ্জ হচ্ছে, আমাদের কিভাবে আমাদের সবকিছু ইভলভ হচ্ছে, কিভাবে ফেমিনিজমটা বাড়ছে, সেগুলো আমরা লিটারেচারের মাধ্যমে দেখতে পাবো। বিভিন্ন লেখা আছে, আমরা একদম মেরি ওলস্টোন কাটতে শুরু করে বর্তমান লেখা পর্যন্ত আমরা কিন্তু সেটা দেখতে পাবো। ঠিক আছে, তারপর দেখুন, তারপরে দেখুন কি বলছে। During the 1970s, feminist theory emerged with the works such as Kate Millet's Sexual Politics, এগুলো সব পড়াবো কিন্তু ডিটেলসে আমি, সেক্সুয়াল পলিটিক্স থেকে পড়াবো, সবই পড়াবো আমি। ঠিক আছে, বলছে 1970-এর দশকে ফেমিনিজমের উপস্থিতি ঘটেছিল কেট মিলেটের সেক্সুয়াল পলিটিক্স, ঠিক আছে, বা ফায়ারস্টোনের দ্য ডায়ালেকটিক্স অফ সেক্স অ্যান্ড আদার্স, এইসব থেকে। উইথ দ্য 1980s and 90s we have a post feminist phrase that also addresses questions of technology। ঠিক আছে, the women's movement of the 1960s was not of course the start of feminism। অনেকে মনে করে 1960-এর দশকে ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন থেকে, সেখান থেকে কিন্তু আমাদের সব শুরু হয়ে গেল ফেমিনিজম, তা কিন্তু নয়। ওটা কি করছে, রাদার it was a renewal of an old tradition of thought and action already possessing its classic books, which had diagnosed the problem of women's inequality in society in proposed solution। বলছে কি এই যে এই লেখাগুলো 1960-এর দশকের লেখাগুলো কি হচ্ছে, এই লেখাগুলো কিন্তু আমাদের মানে এই লেখাগুলো হচ্ছে তার প্রিভিয়াস যে কাজগুলো হয়েছিল, বিভিন্ন পোপ হোক বা বিভিন্ন লেখা, তারা যেখানে বলছে বইয়ে যে মেয়েদের পজিশন এই খারাপ, সেইটার একটা রেসপন্স কিন্তু এখানে উঠে এসেছিল। ঠিক আছে, দিস বুকস ইনক্লুড ম্যারি ওলস্টোনক্রাফটস ভিন্ডিকেশন অফ রাইটস অফ উমেন, যেটা আগে বললাম আমি। ঠিক আছে, হুইচ ডিসকাসেস মেল রাইটার্স লাইক মিল্টন, পোপ, রুসো। ঠিক আছে, তারপর হচ্ছে তারপরে দেখুন, তারপরে বলছে কি, যে আমার কোথায় গেল লাইনটা, এই যে উইমেন এন্ড লেবার, ভার্জিনিয়া উলফস, এ রুম অফ ওয়ান্স ওন, এই জিনিসগুলো হুইচ ভিভিডলি পোর্ট্রেস দ্য আনইকুয়াল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট গিভেন টু উইমেন সিকিং এডুকেশন অ্যান্ড অল্টারনেটিভ ম্যারেজ
অ্যান্ড মাদারহুড। বলছে যেখানে বলা হচ্ছে কি, যেখানে মেয়েদের বিয়ের ক্ষেত্রে বা তাদের মা হওয়ার ক্ষেত্রে যেখানে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো কিন্তু 60-এর দশকের লেখায় কথা বলা ছিল। সাইমন ডি বভার the second sex, which has an important section on the portrayal of women in novels of D.H. Lawrence. ঠিক আছে, D.H. লরেন্সের যে মনোভাবটা সেটা কিন্তু আমাদের সেকেন্ড সেক্সে কিন্তু এটা দেখা যাচ্ছে আমাদের। মেল কন্ট্রিবিউশনস to this tradition of feminist writing include John Stuart Mill's The Subjection of Women and the Origin of the Family by Friedrich Engels। বলছে কি এখানে যে যেই সব ছেলেরাও মেয়েদের হয়ে লিখেছিল বা ফেমিনিজমের একটা যে সূচনা করেছিল সেগুলো হচ্ছে কার কার লেখা, সেগুলো হচ্ছে আমাদের স্টুয়ার্ট মিলের লেখা সাবজেকশন অফ উইমেন অ্যান্ড দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি। এই যে লেখক বা লেখিকা এবং তার লেখা এগুলো কিন্তু কি করবেন, এগুলো কিন্তু ভালো করে পড়বেন। আমি দেখুন এই জন্য কালার করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি। এগুলো পড়লে কি হবে, এগুলো পড়লে কিন্তু পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা আছে। আজকে এটা আমি ইন্ট্রোডাকশন পড়াচ্ছি, নেক্সট দিন যখন আমি ধরুন আমি ওলস্টোনক্রাফট পড়াবো বা সাইমন ডি বোভার পড়াবো বা হেলেন সিক্সু পড়াবো, সেইগুলো কিন্তু আপনাদের ডিটেলসে পড়তে হবে এবং সেখান থেকে কিন্তু এমসিকিউ বেসড পড়াবো। আর এটা যেহেতু আমাদের স্টার্টিং, আমাদের একটা বোঝা দরকার ফেমিনিজমটা কি, তাহলে প্রত্যেকটা যে থিওরি যেটা দিয়েছে গাইনো ক্রিটিসিজম হোক বা যাই হোক সেগুলো কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে বলছি কি দ্য ফেমিনিস্ট লিটারারি ক্রিটিসিজম টুডে ইজ ডাইরেক্ট প্রোডাক্ট অফ দ্য উইমেন্স মুভমেন্ট ইন 1960s। তাহলে 1960-এর দশকে তাহলে কি হলো, 1960-এর দশকে তাহলে আমাদের যে এই লেখাগুলো হয়েছিল সেগুলোই কিন্তু বর্তমানে ফেমিনিস্টের রূপ হয়েছে বা সেগুলো হচ্ছে রূপরেখা তৈরি করেছিল ফেমিনিজমের পক্ষে। বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি এতদূর পর্যন্ত? বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি এতদূর পর্যন্ত বলুন। শ্রেয়সী দেবনাথ, ওয়েলকাম। আপনি একটু লেট হলো জয়েন হতে আপনার। বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? কারো কোনো অসুবিধা থাকলে বলুন। বলুন কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে এখান থেকে আর দূর পর্যন্ত? প্লিজ বলুন আমাকে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ 1960 ধরা যেতে পারে, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে এবং ফেমিনিজমের ওয়েবগুলো নিয়ে কন্ট্রোভার্সি আছে। অনেকে অনেকে ফোর্থ ওয়েবটাকে মানছে, অনেকে ফোর্থ ওয়েবটা অনেকটা বলছে এখনো স্টার্ট হয়নি বা ফোর্থ ওয়েবটা এখনো পর্যন্ত অনেক কন্ট্রোভার্সিয়াল অবস্থায় আছে সেই বিষয়টা। কারো কোনো প্রবলেম নেই, আমি এগোচ্ছি তাহলে। দেখুন কি বলছে, অ্যাসপেক্টস অফ ফেমিনিজম। ফেমিনিজম বিভিন্ন অ্যাসপেক্ট গুলো কি কি? ফেমিনিজম লুকস অ্যাট অল দ্য রিপ্রেজেন্টেশনাল স্ট্র্যাটেজিস ইন পপুলার অ্যান্ড আদার কালচারাল ফর্মস। বলছে কি এটা রিপ্রেজেন্ট করছে কিসের, কোন স্ট্র্যাটেজি গুলোকে? বিভিন্ন পপুলার এবং কালচারাল ফর্মের উপরে। ড্রয়িং অ্যাটেনশন টু দ্য ম্যাসকুলিনিস্ট বা প্যাট্রিয়ার্কাল কনস্ট্রাকশনস অফ উইমেন উইদিন দিস রিপ্রেজেন্টেশনস অ্যান্ড অ্যাকোয়ারিং এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম ফ্রম হুইচ সাচ অ্যান এজেন্ডা ক্যান বি আর্টিকুলেটেড অ্যান্ড জাস্টিস ফর। যেটা আমি একটু আগে বললাম যে জাস্টিস ইকুয়ালিটি চাইছে, সেখানে যে আমাদের ম্যাসকুলিনিস্ট বা আমাদের যেটা পুরুষতান্ত্রিক সমাজ সেই কনস্ট্রাকশন থেকে কিন্তু বেরিয়ে আসতে চাইছে। ঠিক আছে, মেন কথা ইকুয়াল হওয়ার চেষ্টা করছে। লিটারারি অ্যান্ড কালচারাল টেক্সট অপারেট অন দ্য লাইন্স অ্যান্ড পাওয়ার স্ট্রাগল দ্যাট বিটুইন মেন অ্যান্ড উইমেন। বুঝতে পারছেন, খুব সহজ লাইন। ঠিক আছে, দ্য টেক্সট মিনিং, টেক্সটের মধ্যে কি কি থাকছে? টেক্সটের মধ্যে থাকছে মিনিং, সিনেমা, পোয়েট্রি, থিয়েটার অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, এই সবগুলোকে টেক্সট বলা হচ্ছে একসঙ্গে। ন্যাচারালাইজেস দ্য অপারেশন অফ উইমেন through its stereotypical representation of women as weak, vulnerable, যেটা একটু আগে বললাম, obstacle, sexual object of the male's desire। বলছে যেখানে প্রত্যেক জায়গাতে কিন্তু বিভিন্ন টেক্সট, যেমন মনে হচ্ছে কি বিভিন্ন সিনেমা, পোয়েট্রি, থিয়েটার, অ্যাডভার্টাইজমেন্ট সব জায়গাতে কিন্তু মেয়েদেরকে কিভাবে মানা হচ্ছে, স্টেরিওটাইপ মানা হচ্ছে এবং
তাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তারা না তো উইক, তারা হচ্ছে দুর্বল, ঠিক আছে, তারা হচ্ছে একটা কি সেক্সুয়াল অবজেক্ট অফ দ্য মেলস ডিজায়ার, তারা হচ্ছে পুরুষের একটা যৌন চাহিদা পূরণ করার একটা বস্তু মাত্র, এটাকে বলা হচ্ছে, ঠিক আছে, নারী ভোগ্য বস্তু, বাংলা বহুত প্রবাদ বাক্যে এটা আছে, এই জিনিসগুলো প্রবাদ বাক্য মানে খারাপ প্রবাদ বাক্য, কারণ ইউজ করে কথাটা বাজে ভাবে, তো সেই জায়গাটাকে কিন্তু এখানে প্রমাণ করা হচ্ছে এ প্রোক্রিয়েটিং ডিভাইস অ্যান্ড সো অন, এবং তারা হচ্ছে কি এটা জন্ম দেওয়ার জন্য একটা ডিভাইস, একদম সম্পূর্ণ বাজেভাবে ব্যবহার করা হচ্ছে, সে জন্ম দেওয়ার তার একটা বস্তু, এইভাবে কিন্তু ব্যবহার করা হয়। দ্যাট ইজ সাচ টেক্সট বলতে কি পোয়েট্রি, সিনেমা, থিয়েটার, টেক্সট রিপ্রোডিউস প্যাট্রিয়ার্কাল সোশ্যাল বায়াসেস দ্যাট সি ওমেন অ্যাজ অনলি দ্য আদার অফ মেল, যেখানে আমাদের কি বলা হচ্ছে যে তারা হচ্ছে একটা মেয়ে হচ্ছে আদার বলা হচ্ছে, আদার কথার অর্থ কি, তারা হচ্ছে অন্য, তারা হচ্ছে সমাজে পুরুষরা হচ্ছে শ্রেষ্ঠ এবং নারীরা হচ্ছে কি অন্য, তারা হচ্ছে সাবঅর্ডিনেট, নট মেন, সাবঅর্ডিনেট, এই কথাটা বলা হতো। তো সব জায়গায় রিলিজিয়ান, সোশ্যাল কন্ডিশন অ্যান্ড কালচারাল ট্র্যাডিশনস পারসিভ দ্য উমেন অ্যাজ অ্যান অ্যাডজাঙ্ক্ট টু দ্য মেল, ঠিক আছে, this means that the woman's identity is never separate but it's subsumed under that of the male, বলছে একটা মেয়ের কোনোদিন কোনো নিজস্ব পরিচয় থাকবে না, সে হচ্ছে অমুকের, প্রথম কথা দেখুন, যখন একটা মেয়ে জন্মালো তখন তাকে বলা হলো সে হচ্ছে অমুকের মেয়ে, তার বিয়ে হলো সে হলো অমুকের স্ত্রী, তার সে যখন মা হলো সে হচ্ছে অমুকের মা, বুঝতে পারছে, তাহলে মেয়েদের নিজস্ব একটা আইডেন্টিটি হচ্ছে না, তারা একটা মেল, তারা একটা তাদের আইডেন্টিটি প্রকাশ করার জন্য একটা মেলের কিন্তু বারবার তাদেরকে কি করতে হচ্ছে, সহায়তা দিতে হচ্ছে, কোনো সময় বাবা, কোনো সময় স্বামী, বা কোনো সময় হচ্ছে পুত্র, ঠিক আছে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসা, মেয়েদের একটা নিজস্ব পরিচয় থাকবে, এ রুম অফ ওয়ান্স ওন, এই যে বলা হচ্ছে নিজের একটা ঘর থাকা প্রথম প্রয়োজন, এবং নিজের একটা ইনকাম থাকার প্রথম প্রয়োজন, নিজেকে একটা সেলফ এস্টাবলিশ হওয়ার প্রয়োজন, এই জায়গাটা মেয়েদের হচ্ছে কি ফেমিনিজম, যেখানে মেয়েদেরকে কি করতে হবে না তো তাদেরকে নিজের একটা পরিচয় ক্রিয়েট করতে হবে, যে নিজের পরিচয় ক্রিয়েট করতে না পারো তাহলে কোনো দাম নেই, এই জায়গাটা, দিস ইজ কল্ড ফেমিনিজম, যে আমাকে কোনোদিন আমাকে একটা কোনোদিন পুরুষকে শুনতে হয় না ও হচ্ছে অমুকের স্বামী, খুব কম, যদি কোনো মেয়ে খুবই এস্টাবলিশড হয়ে যায়, বিশাল কিছু করে, চাকরি বাকরি বা ব্যবসা, তখন তাকে বলে অমুকের স্বামী হচ্ছে ও, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবসময় বলা হয় কি, সবসময় বলা হয় যে ও হচ্ছে অমুকের স্ত্রী, রাইট, বুঝতে পেরেছেন 2 নম্বর পয়েন্টটা, বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি, বলুন। স্যার পিডিএফটা আজ পাওয়া যাবে, হ্যাঁ একটু পরেই পাওয়া যাবে, পিডিএফটা একটু পরেই পাওয়া যাবে, বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি জায়গাটা, বলুন প্লিজ, বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি, নিবেদিতা মণ্ডল, মৌসুমী খাতুন, বৈশাখী চ্যাটার্জি, শ্রেয়সী দেবনাথ, বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি জায়গাটা, খুব ইম্পর্টেন্ট বিষয়টা, বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি, হ্যাঁ স্যার পেরেছি, ভেরি গুড, দেখুন নেক্সট বলছে কি, sexuality becomes a tool through which stereotyping the female as a prostitute, virgin, unchaste women, patriarchal domination, বলছে যে সেক্সুয়ালিটিকে একটা ডিভাইস বা টুলের মতো ব্যবহার করা হয়েছে, যেখানে মহিলাদের ক্ষেত্রেই আরোপিত হয় কোন কথাগুলো, আনচেস্ট, অপবিত্র, ভার্জিন বা প্রস্টিটিউট, এই কথাগুলো কিন্তু বেশিরভাগ কি 99% ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, একটা পুরুষ বহুকামী হতে পারে কিন্তু একটা মেয়ে যেন সবসময় সে দেবীর মতো পবিত্র হয়ে বসে থাকে, দিস ইজ কল্ড স্টেরিওটাইপিং মাইন্ড অফ মেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন, তাহলে এখানে কি বলতে চাইছে যে একটা মেয়ের ক্ষেত্রেই প্রস্টিটিউট কথা আরোপিত হচ্ছে, একটা মেয়ে যদি 4টে প্রেম করে তাকে বলা হচ্ছে সে হচ্ছে একটা প্রস্টিটিউট, ঠিক আছে, তার ভার্জিনিটি নিয়ে প্রতিবার প্রশ্ন হয়, সবসময় সে কতটা পবিত্র এইসব নিয়ে প্রশ্ন হয়, কিন্তু ছেলের ক্ষেত্রে সেটা ব্যবহার হয় না, তা সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে ফেমিনিজম কিন্তু বলছে না যে তুমি প্রস্টিটিউট হয়ে ঘুরে বেড়াও, তুমি ভার্জিন থাকবা না, তোমার ব্যাপার সব কিছু বলছে না, ওখানে বলছে যে একটা ছেলেকে যদি প্রশ্ন না করা হয় মেয়েকেও প্রশ্ন করা উচিত হবে না,
বুঝতে পারছেন? এখন যে ফেমিনিজম চলছে সেটাকে বলা হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিজম। র্যাডিক্যাল ফেমিনিজম কি? তীব্র উচ্চ ভয়ঙ্কর লেভেলের ফেমিনিজম, যেখানে কিন্তু ফেমিনিজমটা ফেমিনিজমের জায়গায় আর নেই, সেটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, যেটা মানুষ মানে বিশেষ করে ইউজ করছে সেই জিনিস, সেটাকে বলা হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিজম। কিন্তু এই ফেমিনিজম বলছে কি, যে তুমি একটা মেয়ের ওপর তুমি প্রস্টিটিউট, ভার্জিন, এসব কথাগুলো তুমি আরোপ করছো, ছেলের প্রতি আরোপ হচ্ছে না কেন? যদি ছেলের প্রতি আরোপ না হয়, মেয়েদের প্রতি আরোপ হবে না। সেরকম ফেমিনিজম কিন্তু খবরদার বলছে না তুমি প্রস্টিটিউট হয়ে যাও, তাতেও কোনো প্রবলেম নেই, তুমি ভার্জিন থেকো না, তুমি 10 জন পুরুষকে নিয়ে থাকো, এটা কিন্তু বলছে না। অনেকে ভুল ভাবে এটা, যে ফেমিনিজম মানেই হচ্ছে এই জিনিসটা, বিশেষ করে পুরুষরা এটা ভাবে, তা কিন্তু নয়। ঠিক আছে? দ্য ওম্যান ইজ টাইপ কাস্ট অ্যাজ মাদার নেচার। দেখবেন আমাদের প্রকৃতিকে সবসময় মায়ের সঙ্গে তুলনা করা হয়। ঠিক আছে তো? দাস রিডিউসিং হার টু দ্য রোল অফ দ্য পারপেচুয়াল গিভার। তাদেরকে বলা হবে কি, তারা সবসময় দেবে। কি দেবে? সংসারের প্রতি জীবন ঢেলে দেবে, তাদের নিজের শরীরটাও দিয়ে দেবে, তারা নিজের সবকিছুই কিছু দান করবে, তারা কিছু নেবে না, তাদের কোনো শখ থাকবে না, তারা অপরের শখ পূরণ করবে, সে নিজে কিন্তু তার শখ থাকবে না। একটা যদি ধরুন স্বামী স্ত্রী উভয় যদি চাকরি করে, স্বামী অফিসে বেরিয়ে গেল, স্ত্রীকে কিন্তু তার স্বামীর আগে ঘুম থেকে উঠতে হচ্ছে, তাকে গোটা পরিবারের ব্রেকফাস্ট, বা পরিবার যদি নাও থাকে তাহলে স্বামীর জন্য ব্রেকফাস্ট, তার ছেলের জন্য স্কুলে দিয়ে আসা, স্কুলের টিফিন তৈরি করা, স্বামীর টিফিন তৈরি করা, নিজের টিফিন তৈরি করা দিয়ে অফিসে যাওয়া, অফিস থেকে এসে আবার রান্না করা, আবার ছেলেকে পড়তে বসানো বা মেয়েকে পড়তে বসানো, এই জিনিসগুলো কিন্তু চলতে থাকে। সুতরাং তারা হচ্ছে গিভার, তারা হচ্ছে লেবার। যারা সবসময় কি করবে, তারা সবসময় সবকিছু নিজের কোনো শখ আহ্লাদকে একদম জলাঞ্জলি টাপাং করে ঢাকি সমেত বিসর্জন দিয়ে তারা কিন্তু সব পরিবার জন্য করে যাবে। রিলিজিয়াস ডক্ট্রিনস এড দিস রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? রিলিজিয়াস বিভিন্ন জায়গাতে কিন্তু এই কথাগুলো বলা হয়। যেমন দেখবেন, এখন বলতে গেলে অনেক কিছু কন্ট্রোভার্সি হয়ে যাবে। বলতে গেলে অনেক জায়গাতে মেয়েদের একটা মানে একটা প্রতিকৃতি তৈরি করা যাচ্ছে, গল্পের মধ্যেই হোক, সেটা রিলিজিয়ানের ক্ষেত্রে হোক, যার ক্ষেত্রে হোক, যে মেয়েরা হচ্ছে এই জিনিসটা, মেয়েরা কিন্তু একটা দেবী, সে এই কাজগুলো কিন্তু করে যাচ্ছে। দিস ইজ গড, এটাকে বলা যায় রিলিজিয়াস ডক্ট্রিন, এটাই বলছে। ল্যাঙ্গুয়েজ মেক্স ইট অ্যাপিয়ার পার্মানেন্ট ন্যাচারাল থ্রু দ্য ইউজ অফ প্যাট্রিয়ার্কাল টার্মস লাইক মাদার আর্থ, মাদার নেচার। বলছে কি, সবসময় বলা হয় কি, যেমন নেচার কি করে, পৃথিবী আমাদের কি, পৃথিবী আমাদের সবকিছু শস্য শ্যামলা সবকিছু আমাদের দেয়। মাদার নেচার, মাদার নেচার মানে কি, যে সে হচ্ছে নেচার, প্রকৃতি। প্রকৃতি কি করবে? প্রকৃতি সমস্ত অত্যাচার সহ্য করে আমাদের, তবু প্রকৃতি কিন্তু আমাদের শস্য শ্যামলা, ফুল ফল, বৃষ্টি রোদ সবকিছু কিন্তু দিচ্ছে। ঠিক আছে? তাকে বলা হয় মাদার নেচার। প্রকৃতি এমন কিছু বলে না, তিনি মাদার আর্থ। পৃথিবী এমন কিছু বলে না, কিন্তু সেই জিনিসটা কিন্তু পৃথিবী বলে, প্রকৃতি বলে। যদি প্রকৃতিকে যদি মেয়েদের সঙ্গে তুলনা করা হয়, মেয়েরা যখন চুপচাপ থাকে, তারপরে যখন বিদ্রোহ হয়ে উঠেছে, ফেমিনিজম ঘটে গেল, অতটা অত্যাচার সহ্য করার পর, প্রকৃতিও কিন্তু করছে। এই যে আন্টার্কটিকায় বরফ গলছে, পৃথিবী কিন্তু ধ্বংসের মুখে। আজকে আমি শুনলাম, আজকে 2 দিন আগে শুনলাম আমি, যে আমাদের ভারতীয় যে মাটির নিচে প্লেট থাকে, আমাদের ইন্ডিয়ান প্লেট অ্যান্ড ইউরেশিয়ান প্লেট, দুটো কিন্তু একে অপরের সঙ্গে কলসন হচ্ছে, ধাক্কা লাগছে, তাদের কি হচ্ছে, ধ্বংস হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। পৃথিবীও কিন্তু ধ্বংস হয়। আপনি গ্লোবাল ওয়ার্মিং করবেন, বিশ্ব উষ্ণায়ন হবে, এবং তার ফলে আন্টার্কটিকা বরফ গলবে এবং আমরা মারা যাবো, জলে ডুবে মারা যাবো। এটাই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে কি, নির্মম সত্য, বাস্তব। প্রকৃতি আমাদের কাছে ভালো এবং খারাপ, তার থেকেও বেশি প্রকৃতি হচ্ছে বাস্তব। তেমনি নারীকে যখন প্রকৃতির সঙ্গে তুলনা করা হচ্ছে, তারা প্রকৃতি, তোমরা তো মায়ের জাত, তোমরা সবকিছু সহ্য করতে পারো, সব করলো, কিন্তু একদিন যখন বিস্ফোরণটা যখন হবে, তখন ভয়ঙ্কর রূপে হবে। তিনি প্রকৃতিকে সবকিছু সহ্য করছে, ও প্লাস্টিক কোনো ব্যাপার নয়, সব কিছু শেষ করে দাও, কীটনাশক দিয়ে সবকিছু, গাছ কেটে ফেলে দাও, গাছ রাখার দরকার নেই। প্রকৃতি কিন্তু একদিন পুরো সুদে আসলে আমাদের সেই জিনিসটা ফেরত দেবে। তেমনি এটা হচ্ছে তাই, ফেমিনিজম হচ্ছে তাই। বহু বছর, বহু যুগের পর যুগ চলে আসা এই অন্যায় মেয়েদের প্রতি, সেই অন্যায়ের ফলেই কিন্তু আজকে এই ফেমিনিজমের উৎপত্তি ঘটেছে। তেমনি বহু যুগ পৃথিবীর প্রতি অন্যায়, পৃথিবীর প্রতি অত্যাচার, পৃথিবীর যে আমাদের যে প্রকৃতি, তাকে নিয়ে ছেলে খেলা, সেটাও কিন্তু একদিন কি করবে, সেটাও কিন্তু আমাদের সুদে আসলে ফেরত দেবে, এবং দিতে আরম্ভ করেওছে। বলুন, 4 নম্বর পয়েন্ট ক্লিয়ার? 4 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? বলুন। নিবেদিতা মন্ডল, মৌসুমী খাতুন, বৈশাখী চ্যাটার্জি, শ্রেয়সী দেবনাথ, বলুন 4 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? বলুন। হ্যাঁ স্যার, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারেন আমাদের এই কোর্সটাতে। এই কোর্সটাতে আমাদের কিন্তু
ইনিশিয়ালি পেপার 1 এর 3 দিন এবং পেপার 2 এর 5 দিন ক্লাস হবে। এই ক্লাসটা কিন্তু বাড়বেও, ঠিক আছে? আমাদের প্রায় প্রতিদিনই কিন্তু ক্লাস হতে পারে, কারণ আমাদের এই 50 দিনে আমাদের কিন্তু সিলেবাসটা টোটালি কমপ্লিট করে দেবো। আপনার পরীক্ষার জন্য রেডি করে দেবো এবং আপনারা কিন্তু আনলিমিটেড মক টেস্টও পেয়ে যাচ্ছেন। পেপার 1 পেপার 2 থেকে পুরো ডিটেলড কোর্সটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার, ক্লাসটা ভালো আছে, ওয়েলকাম। দেখুন তারপরে দেখুন কি বলছে। তারপরে বলছে যে সেক্স আর্গিউ ফেমিনিস্ট ইজ বায়োলজিক্যাল while জেন্ডার ইজ সোশ্যালি কনস্ট্রাক্টেড। একই কথা, যেটা একটু আগে আমি পড়ালাম, জাস্ট একটু আগে এটা বললাম, ঠিক আছে? সেক্স আর্গিউ ফেমিনিস্ট মানে হচ্ছে কি, ফেমিনিস্টরা বলছে যে সেক্স হচ্ছে কি বায়োলজিক্যাল, শারীরিক, কিন্তু জেন্ডার হচ্ছে কি সোশ্যালি কনস্ট্রাক্টেড। যেটা বললাম, পুরুষ এবং মহিলা আরোপিত হয়। জন্ম থেকে কিন্তু কেউ পুরুষ হয়ে জন্মায় না, জন্ম থেকে কিন্তু মহিলা হয়ে জন্মায় না। কোনদিন একটা বাচ্চা জন্মানোর পর, পুরুষ হওয়ার পর সে হাতে বন্দুক নিয়ে আসে না, আর মহিলা জন্মানোর পর একটা পুতুল নিয়ে কিন্তু আসে না, বা সে একটা চিরকুট নিয়ে আসে না, দেখো ভগবান আমাকে লিখে পাঠিয়েছে যে আমি মেয়ে হয়েছি, আমাকে কেউ পুতুল খেলা কিনে দাও গো, আমাকে একটা বারবি ডল কিনে দাও। আর ছেলে বলছে কই আমি জন্মেছি, আমাকে ক্রিকেট ব্যাট দাও, আমাকে বিরাট কোহলি আমাকে হতে হবে। তা কিন্তু কখনোই বলছে না। তাহলে কি, এই জিনিসগুলো আমরা সামাজিক ভাবে কিন্তু আরোপিত করি। দেয়ার ইজ নো নেসেসারি লিঙ্ক বিটুইন জেন্ডার অ্যান্ড বায়োলজিক্যাল সেক্স। একটু আগে কথাটা বলেছি আমি, একটু আগে, জাস্ট একটু আগে কথাটা বললাম। masculinity and femininity, male and female, are essentially coercive categories that ensure that men and women behave in certain ways. সেটা একটু আগে বললাম যে একটা কি বলা হয়েছে আমাদের, আমাদের এই যে ম্যাসকুলিনিটি এই টপিকটা, এই ওয়ার্ডটা, এবং ফেমিনিটি এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের সমাজ আমাদের উপর চাপিয়ে দেয় যে তুমি ছেলে হয়ে জন্মেছো, তোমার পুরুষের কর্তব্য হচ্ছে এই, তুমি মেয়ে হয়ে জন্মেছো, তোমার নারীর কর্তব্য হচ্ছে এই, নারীর এইভাবে চলা উচিত। এই জিনিসগুলো কিন্তু আমাদের কি করে, আমাদের শিখিয়ে দেয়, বিহেভ করতে শিখিয়ে দেয় আমাদের ইন সার্টেন ওয়েজ। যে রুলস গুলো আমাদের সমাজ তৈরি করেছে, প্রকৃতি তৈরি করেনি, সমাজ তৈরি করেছে। দ্য সোশ্যালাইজেশন অফ উমেন renders her a woman with certain apparently inherent qualities, weakness, feeble mindedness, patience and so on, যেটা একটু আগে বললাম যে তাদের মেয়েদের মধ্যে কি থাকবে, উইকনেস, ঠিক আছে, উইকনেস, তারা মেয়েরা নারীরা দুর্বল, অবলা নারী, কথাগুলো হয়ে যায়, অবলা নারী, ফিবেল মাইন্ডনেস, ঠিক আছে, পেশেন্স, তারা হচ্ছে ধৈর্যশীল, তারা হচ্ছে নারী, তারা ধৈর্য হতে পারে, ঠিক আছে। Notions of morality or sensibility are used by males or to argue that women need to be confined to home, being with, তাদের ঘরে থাকবে, প্রোটেক্টেড, তাদেরকে কে প্রোটেক্ট করবে, তাদেরকে তার স্বামী বা বাবা বা ভাই বা দাদা বা যে হোক বয়ফ্রেন্ড, তাকে প্রোটেক্ট করবে এন্ড কন্ট্রোল, তাকে কিন্তু কন্ট্রোল করবে, ঠিক আছে। তারা হচ্ছে কেন তাদেরকে কন্ট্রোল করবে, তারা হচ্ছে আনপ্রেডিক্টেবল, নারী কি আনপ্রেডিক্টেবল এবং আনস্টেবল, তাদের ব্রেন বা মাইন্ড কিন্তু তাদের স্টেবল নয়, এইভাবে তারা বলে থাকে চিরকাল, ঠিক আছে। তারা ভালনারেবল বলে কিন্তু তাদেরকে প্রোটেক্ট করতে হয়। তারা ঘরে থাকবে কেন, তারা উইক বলে, দুর্বল বলে। আর পুরুষরা হচ্ছে বিশাল সবল, একদম বিশাল সবল বলে তারা বাইরে যাবে, তারা বিশাল ব্রেনি গো। তার প্রত্যেকটা পুরুষের আজকে আইনস্টাইন হওয়া উচিত ছিল। তো পুরুষগুলো ব্রেনি এবং তারা প্রোটেক্ট করবে, তো যা না, প্রোটেক্ট যদি এত করার ইচ্ছা হয় আর্মিতে চলে যা না, বন্ধু হাতে ধরিয়ে দিচ্ছি, যখন আর্মির জায়গায় যখন বসিয়ে দেওয়া হবে না তোমাদেরকে, যারা আর্মিরা দেখবেন খুব ভদ্র, তারা কিন্তু কখনোই এই জিনিসটা করে না। আর যারা হচ্ছে অশিক্ষিত এবং যাদের সমাজ হচ্ছে ওই রকম ধরনের, তারা কিন্তু একদম বলে যে নারীরা দুর্বল, তা তুমি তো সবল রে বাবা, চলো তোমাকে আমি একদম পাকিস্তানের বর্ডারে রেখে আসছি, দেখি তোমার কত হিম্মত আছে, তোমার দেখবো, বন্দুক হাতে ধরিয়ে দেবো, কতক্ষণ তুমি কতক্ষণ লোককে প্রোটেকশন দিতে পারো, তোমার দেখবো, ঠিক আছে। তো এই জিনিসটা, ফেমিনিস্ট সাজেস্ট দ্যাট ইনইকুয়ালিটি অফ সেক্সেস ডাজ নট হ্যাভ এ বায়োলজিক্যাল বায়াস। বলছে এই যে ইনইকুয়ালিটি করা হচ্ছে, এখানে কিন্তু কোনো বায়োলজিক্যাল ব্যাপার নেই, বায়োলজিক্যাল কোনো দ্বিচারিতা, কোনো বায়াসনেস, কোনো ডিসক্রিমিনেশন কিন্তু নেই। অরিজিন বা জন্মানোর ক্ষেত্রে বা প্রথম থেকে কিন্তু কোনো রকম এরকম বায়াসনেস বা ডিসক্রিমিনেশন নেই। ইট অরিজিনেটস ইন দ্য কালচারাল কনস্ট্রাকশন অর জেন্ডার ডিফারেন্স। এটা কোথা থেকে অরিজিনেট হচ্ছে, এই যে আনইকুয়ালিটি, এটা কোথা থেকে অরিজিন হচ্ছে, এটা হচ্ছে আমাদের জেন্ডার ডিফারেন্স বা কালচারাল কনস্ট্রাকশন, সাংস্কৃতিক ভাবে যেটা আমাদের কি হচ্ছে, এই বায়াসনেসটা কিন্তু তৈরি করছে। জেন্ডারিং ইজ এ প্র্যাকটিস অফ পাওয়ার হোয়ার ম্যাসকুলিনিটি ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ অথরিটি। যেখানে বলা হচ্ছে ম্যাসকুলিনিটি, পুরুষরা সবসময় কি করবে, অ্যাসোসিয়েটেড উইথ অথরিটি, তারা কিন্তু একটা অথরিটি হয়ে বসে থাকবে, তারা হচ্ছে কি একেবারে হনু হয়ে বসে থাকবে। ফার্দার অথরিটেরিয়ান discourses such as this of law or science are based on certain assumptions and binary thinking about women sexuality and welfare.
যেটা একটু আগে বললাম, একই কথা বারবার বলা হচ্ছে এখানে। বলুন এই পয়েন্টটা ক্লিয়ার? 5 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? বলুন। স্যার আমার দাদা আর্মিতে জব করে, তাকে দেখবেন সে কতটা জেন্টল মানুষ, কতটা ভদ্র এবং কতটা দেশের প্রতি উদার, তাকে বলা হবে কি সে হচ্ছে প্রোটেক্টিভ, সে প্রোটেক্ট করতে পারে, সে প্রোটেক্টর। সে হচ্ছে কি সে মানুষকে, সে বলতে পারে যে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারি, কারণ সে গোটা দেশকে প্রোটেক্ট করছে। তার মতো কাজ, তাদের মধ্যে দেশভক্তি কারণ নেই। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে এই যে আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে কি ফেমিনিজমের যে থিওরি গুলো আছে তাদের একটা সিম্পল ওভারভিউ এবং ফেমিনিজমটা কি। তাহলে এই জিনিসগুলো পড়লে আমাদের পরবর্তী থিওরি গুলো পড়বো বিভিন্ন লেখকের বা লেখিকার, তখন কিন্তু আমাদের কোনো প্রবলেম আর হবে না সেগুলো পড়তে। ঠিক আছে? আর এই 11টা টাইমটা ক্লাসের খুব ভালো, 10টা 11 টাইমটা, তাহলে কি হয় রাত্রিবেলায় কোনো চাপ থাকে না এবং ভালো করে পড়া হয়, মাইন্ডটা ফ্রেশ থাকে। In terms of language and epistemology, the feminists seek to formulate either a gender-neutral language which will reject patriarchal terms like history and mankind, or a specifically female language which will help create an alternative system of knowledge. Epistemology itself, one based on female subjectivity, identity and experience. এখানে বলছে কি যে আমি একটু যেটা বললাম আপনাদের যে ছেলেবেলা কথা বললাম যে মেয়েদেরকে বলা হয় কি মেয়ে ছেলে বলে একটা কথা আছে একটা, বা ছেলেবেলা, মেয়েদের ক্ষেত্রে বলে ছেলেবেলা, হোয়াই ছেলেবেলা, মেয়েবেলা হবে। ফেমিনিস্টরা বলছে কি যে তোমরা এই ধরনের ওয়ার্ড জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ তৈরি করো, যেখানে কোনো রকম ভাবে ছেলেদেরকে দিয়ে বিচার করা হবে না মেয়েদেরকে। মানে কি বলা হচ্ছে যে ছেলেবেলা, একটা মেয়েকে বলে তোমার ছেলেবেলায় বেস্ট ফ্রেন্ড কে ছিল, তা ছেলেবেলা সে তো মেয়ে, ছেলেবেলা কেন আসবে জিনিসটা? ম্যান কাইন্ড কথাটা কেন আসবে? ঠিক আছে, ম্যান কাইন্ড কেন কথাটা আসবে? হিউম্যান কাইন্ড হওয়া উচিত, জেন্ডার নিউট্রাল। হিউম্যান মানে কি মানুষ, মানুষ কাইন্ড, ম্যান কাইন্ড কেন, হিউম্যান কাইন্ড হওয়া উচিত। ঠিক আছে, সেই জিনিসটা বুঝতে পারছেন? বা বলছে তারা যে এমন কিছু তোমরা ওয়ার্ড তৈরি করো যে ওয়ার্ড গুলো কিন্তু মেয়েদেরকেও রিপ্রেজেন্ট করবে, ম্যানকাইন্ড, ওমেন কাইন্ড, উইমেন কাইন্ড, ম্যানকাইন্ড, ওমেন কাইন্ড, এরকম ধরনের তোমরা ওয়ার্ড গুলো তৈরি করো। which is specifically female language which will help create an alternative system of language, যেটা আমাদের একটা কি করবে মেয়েদের সাবজেক্টিভিটি, আইডেন্টিটি এবং এক্সপিরিয়েন্সকে প্রচার করবে, যেটা মেয়েদের একটা নিজস্ব একটা আইডেন্টিটি থাকবে। প্রথম হচ্ছে ফেমিনিজমের প্রথম হচ্ছে ভোট দান, তাদেরকে একটা ইকুয়াল রাইট থাকতে হবে। আমি যখন ওয়েবস গুলো পড়াবো পরের দিন তখন বলে দেবো। প্রথম হচ্ছে কি আমাদের ইকুয়াল রাইট থাকতে হবে, আমাদের সম্পত্তির অধিকার থাকতে হবে এবং আমাদের নিজস্ব আইডেন্টিটি থাকতে হবে একটা। অনেক লেখিকা যারা কিন্তু মেয়েদের লেখা বলে অনেকে পড়বে না বলে তারা কিন্তু পুরুষের নাম নিয়ে লিখতো, জর্জ এলিয়ট। ঠিক আছে, সেই জিনিসগুলো। দিস ইজ হোয়াট এলিন সাওয়াল্টার টার্মড গাইনোক্রিটিসিজম, এটাকে বলা হচ্ছে গাইনোক্রিটিসিজম। বলছে কি আমাদের নিজস্ব কি সবকিছু থাকতে হবে, ল্যাঙ্গুয়েজের উপর বিশেষ করেও কিন্তু আমাদের জুলিয়া ক্রিস্টিভাল লেখাতেও পাবেন আপনারা, ল্যাঙ্গুয়েজের উপর বিশেষ করে কিন্তু আমাদের ইয়ে করা যাবে না যে হ্যাঁ মেয়ে ছেলেদের ওয়ার্ডগুলোকে মেয়েদের হিসেবে চালাতে হবে। ঠিক আছে তো, বা এই জিনিসগুলোকে এখন ওয়ার্ডগুলো মাথায় আসছে না, বাংলাতে প্রচুর আছে জিনিসগুলো। ঠিক আছে তো, এই জিনিসগুলো রাখা যাবে, ম্যান কাইন্ড, হিউম্যান কাইন্ড করলে ভালো হয় অথবা উমেন কাইন্ড করো, দুটোই রাখতে হবে, ম্যান কাইন্ড, উমেন কাইন্ড, ছেলেবেলা মেয়েবেলা অথবা কি বাচ্চাবেলা, যে কোনো একটা কিছু বলো তোমরা। যেমন দেখবেন ক্রিকেটে আগে বলা হতো কি ব্যাটসম্যান, ক্রিকেটে বলা হতো ব্যাটসম্যান যে ব্যাট করতো আগে, তাকে বলা হতো কি ব্যাটসম্যান। বর্তমানে কিন্তু এই ব্যাটসম্যান কথাটা উঠে গেছে, কারণ মেয়েরা বললো ব্যাটসম্যান তাহলে ব্যাটস ওম্যান থাকা উচিত, সবথেকে ভালো ব্যাটার করে দাও, ব্যাটার, ব্যাটার আর বোলার, ব্যাটার। ব্যাটারে কি হবে, ব্যাটারে কি হবে, ব্যাটারে আমাদের ছেলেও হচ্ছে মেয়ে হচ্ছে। কিন্তু আবার ব্যাটার কথাটা যদি আমরা বাংলা দেখি, এ ব্যাটা, ব্যাটা মানে কি ছেলে দাঁড়ায়, দেখো না ইংলিশ বার বলে যায় না ব্যাটা কথাটার অর্থ। এখানে যদি আবার বাংলা হতো না কথাটা, তাহলে বাঙালি মেয়েদেরও বলা উচিত এ ব্যাটার কি হবে, তাহলে বেটিরও থাকতে হবে, তাহলে ব্যাটার থাকবে তাহলে বেটিরও থাকবে তাহলে। ঠিক আছে, বুঝতে পারলেন তো? এই হচ্ছে বিষয়। তো এই জিনিসটা কথা বলা হচ্ছে এখানে, কয়েকটা উদাহরণ আমি আপনাদের দিলাম, এগুলো মোটামুটি বোঝার চেষ্টা করুন। বলুন 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন? 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন? বলুন। 6 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার নয় আমাকে জানান 6 নম্বর পয়েন্টটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট দেখুন,
নেক্সট হচ্ছে ক্যাপিটালিজম প্রডিউসড এ ম্যাসিভ স্প্লিট বিটুইন দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট স্ফিয়ার্স। দ্য ফ্যামিলি বিকাম দ্য রিট্রিট অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যাক্টরি। ফর দ্য উমেন within the family, work and life had collapsed into one another. যেটা বললাম, কাজ এবং জীবনের মধ্যে সবকিছু কোলাপস হয়ে যাচ্ছে, একটু আগে বলেছি। Housewives had the responsibility to maintaining the emotional and সাইকোলজিক্যাল রিয়েলম অফ পার্সোনাল রিলেশনস। বলছে একটা হাউস ওয়াইফে কি করবে, সবকিছু মেনটেন করবে, ঠিক আছে, অ্যান্ড প্রিজার্ভিং দ্য মোরালিটি অ্যান্ড ট্র্যাডিশন অফ দ্য ফ্যামিলি। এবং নারীরাই কিন্তু কি করবে, তার যে ফ্যামিলি যে ট্র্যাডিশন তারা কিন্তু সেটাই বজায় রাখে। তাদের উপর সব কাজের দায়িত্ব। একটা পুরুষ মদ খেয়ে রাত্রি 12টা 1টায় ফিরতে পারে, নো প্রবলেম, পার্টি করে এসছে, আমার সোনা ছেলে পার্টি করে এসছে। কিন্তু একটা মেয়ে যদি রাত্রি 8টার পর ঘর থেকে ওই দেয়, মেয়েগুলো বলবে, পাশের বাড়ি কাকিমাগুলোই বলবে, ওই দেয় মেয়ে হয়ে ও বাবা কি করছে দেখো, রাত্রি 8টায় বাড়ি ফিরছে গো, ওরে বাবা রে কি নষ্ট কি নষ্ট বলে। আর যদি ছেলে মদ খেয়েছে, মদ খেয়ে একদিন খেয়েছে আর খাবে না, ঠিক আছে খাক বাবা, একদিন খেয়েছে আর খাবে না, কি ভালো খাবার খেয়েছে গো সোনা আমার, ঠিক আছে। লুইস ইরিগেরে argues against the logic of sameness. Irrigate shows how Freud's theory of sexuality is basically premised on sex, on one sex, the male. There is the male and there is absence, which is the female. ফ্রয়েডের থিওরির কথা বলা হচ্ছে এখানে। ফ্রয়েডের থিওরিতে কি বলছে, যে ফ্রয়েড কি বলেছে, মেলের কথা বলেছে, উইমেনের কথা বলে, ফিমেলের কথা বলেনি। দ্য মেল ইজ দ্য প্যারাডিম অফ সেক্সুয়ালি, অল সেক্সুয়ালিটি ফিজিক্যাল চেঞ্জেস। তাদের সবকিছু মেলের উপরে কিন্তু বলা আছে ফ্রয়েডের ক্ষেত্রে। কে বলছে, লুইস এরিগেরে। লজিক অফ সেমনেসটা সে কিন্তু বিরুদ্ধে যাচ্ছে। বলছে কি, এরিগেরে সাজেস্ট এ স্পেসিফিক্যালি ফেমিনি দাঁড়া সেকেন্ড, এক সেকেন্ড, বলছে কি, যে এদিকে সাজেস্ট এ স্পেসিফিক্যালি ফেমিনি রাইটিং প্র্যাকটিস। তাও যে মেয়েদেরকেই লেখা উচিত, যেটা লেখা উচিত। হার ওন রাইটিং ইজ ইউনিক উইথ পাঞ্চ অ্যান্ড ওয়ার্ড প্লেস, সিনথেটিক এক্সপেরিমেন্টস অ্যান্ড নিউ অ্যারেঞ্জমেন্টস। বলছে মেয়েদেরকে সবকিছু, মানে মেয়েদের যে নারীবাদীর যেটা লেখা, সেটা মেয়েদেরকে লিখতে হবে, বা মেয়েদেরকেও কিন্তু লেখাটা মেয়েদেরকে বাড়াতে হবে। কারণ লেখার মাধ্যমে, বইয়ের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, থিয়েটারের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে মানুষের মনে কিন্তু এফেক্ট ফেলে একটা, ঠিক আছে। রিডিং অ্যান্ড রাইটিং দেন মাস্ট ফেভার দ্য ইমেজেস অ্যান্ড মেটাফোর্স অফ ফ্লুইডিটি, ডাইনামিজম, পলিসমি অ্যান্ড প্লুরালিটি রাদার দেন দোজ ইউনিটি, মোরালিজম, স্টেবিলিটি অ্যান্ড ফিক্সিটি। যাই হোক, এটা যখন আমি ইরিগিরি পড়াবো তখন ভালো করে আরো বোঝাবো ডিটেলসে, ঠিক আছে। আপাতত আপনারা ওভারভিউটা জেনে রাখুন, ঠিক আছে। পোস্ট ফেমিনিজম, সিক্স মাল্টিসিপ্লিটিস অ্যান্ড ভ্যারাইটিস রাদার দেন সিঙ্গুলার অ্যান্ড ইউনিফাইড পজিশনস। এই যে এই লেখাগুলোর না, এইটা আমি আপনাদের পরের দিন বোঝাবো, এই দুটো পয়েন্ট। কারণ এই দুটো পয়েন্ট কিন্তু কিছু আগে না বললে, ওয়েবগুলো না বোঝালে কিন্তু এই দুটো পয়েন্ট ঠিকঠাক করে ক্লিয়ার হবে না, ঠিক আছে। এখানে দেখুন কি বলতে, তাও বলার চেষ্টা করছি আমি। কন্টেম্পোরারি ফেমিনিজম মুভস অ্যাওয়ে ফ্রম দ্য ইউরোসেন্ট্রিক অ্যান্ড হেটেরোসেক্সুয়াল বায়াসনেস অফ আর্লি ফেমিনিজম অ্যান্ড ডেভেলপস ইন্টু ব্ল্যাক ফেমিনিজম, থার্ড ওয়ার্ল্ড পোস্ট কলোনিয়াল ফেমিনিজম অ্যান্ড লেসবিয়ান ফেমিনিজম। এখানে দেখুন, এইটা আমাদের কুয়ার থিওরি থেকে চলে আসছে, ওটা না বোঝালে এটা একটু বুঝতে অসুবিধা হবে। বলছে এখনকার দিনে বর্তমানে যে থার্ড ওয়ার্ল্ড যে ফেমিনিজম, সেটা কিন্তু, বা পোস্ট কলোনিয়াল ফেমিনিজম, এগুলো কিন্তু এখন অনেক জায়গা থেকে, যে যে জায়গা ফেমিনিজম, সেই জায়গা থেকে কিন্তু সরে আসছে। কিন্তু তারা লেসবিয়ান ফেমিনিজমের দিকে এখন ঝুঁকে যাচ্ছে। যেমন দেখবেন আমাদের বর্তমান যুগে কুয়ার থিওরিতে বলা হচ্ছে গে অ্যান্ড লেসবিয়ান, বা LGBTQ, নাম শুনেছেন আপনারা, LGBTQ, ঠিক আছে, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুয়ার থিওরি। জানেন ব্যাপারটা আপনারা? A good example would be from feminist science adults, studies. Sandra Harding's Is Science Multicultural looks specifically the women whose lives are affected by technologies but who have no role in the knowledge process that create these technologies. এটা পরে বোঝাতে হবে, এখন এটা বুঝতে পারবেন না। আমি এটা সাইবার ফেমিনিজম বোঝার দিকে আমি পরের দিন এটা আপনাদের বলে দেবো, ওয়েবগুলো বোঝানোর পর। এবং এটার সঙ্গে কুয়ার থিওরির একটা মিল আছে, ঠিক আছে। এটা পরের দিন বলবো, এটা আপনাদের যখন আমি ওয়েবটা পড়াবো তখন বলবো, ঠিক আছে। এক দু পর্যন্ত বলুন, কারো কোনো প্রবলেম আছে কিনা বলুন, কারো কোনো প্রবলেম আছে থাকলে বলুন আমাকে, কারোর কোথাও কোনো প্রবলেম আছে থাকলে বলুন।
কারো কোথাও কোনো প্রবলেম আছে? না। ভেরি গুড। বলুন ক্লাসটা কেমন লাগলো? আর যদি কেউ আমাদের এই ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন নিতে চান তাহলে আমাকে ফোন করতে পারেন, বা আপনারা অ্যাপটা ডাউনলোড করে আমাদের যে কোর্স লিঙ্ক আমি দিয়েছি সেই লিঙ্কে গিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করলে আপনারা যত আমাদের যে টপিকগুলো পড়ানো হয়েছে সেগুলো সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে, টেস্ট সিরিজগুলো আপনাদের আনলক হয়ে যাবে, এবং আপনারা কিন্তু সবই প্রিপারেশন করতে পারবেন, এবং পেমেন্ট রিসিটও আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। এই দেখতেছেন পেপার 1 পেপার 2 সব করানো হয়েছে। দেখুন পেপার 1-এ 10 ইউনিটস এই যে মোটামুটি আছে, আর আরো করানো হবে আমাদের লাইভ ক্লাসে, এগুলো সব রেকর্ডিংস, এগুলো আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন কি পেপার 2, পেপার 2 এর ক্লাস পেয়ে যাবেন এই যে নিউ ক্রিটিসিজম, তারপরে ক্রিটিসিজম, ক্যারিবিয়ান লিটারেচার, ল্যাঙ্গুয়েজ পেডাগজি, কালচারাল স্টাডিজ, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এগুলো সবই আপনারা পেয়ে যাবেন। প্লাস লাইভ ক্লাসও করানো হবে, সপ্তাহে 8টা ক্লাস হবে আপনাদের, যে সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হবে, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করানো হবে, এবং আমাদের আনলিমিটেড মক টেস্ট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অ্যাডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, বলুন কারো কোনো সমস্যা, কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। এবং কোর্স ফি হচ্ছে 1499 টাকা, এই 50 দিনের জন্য ওয়ান টাইম পেমেন্ট। এটা 1499 টাকা পেমেন্ট করলে আপনারা মক টেস্ট সমেত, আনলিমিটেড মক টেস্ট সমেত সমস্ত কোর্সটার কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবেন প্রিপারেশনের জন্য। ঠিক আছে, যারা ফেসবুক বা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। ওকে, কারো কোনো প্রবলেম নেই তাহলে? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন আমাকে। নিবেদিতা মন্ডল, মৌসুমী খাতুন, বৈশাখী চ্যাটার্জি, শ্রেয়সী দেবনাথ, কারো কোনো প্রশ্ন আছে? বলুন। ওকে, সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। পরের ক্লাস আমি আবার শিডিউল বলে দেবো। ঠিক আছে, তাহলে সবাইকে গুড নাইট। নো স্যার, ওকে, ঠিক আছে। আর যারা অ্যাডমিশন নেননি তারা অ্যাডমিশন নিতে পারেন আমাদের এই 50 দিনের ক্র্যাশ কোর্সে। এখনো ফর্ম ফিল আপ চলছে, যারা মনে করুন ফর্ম ফিল আপ করেননি এখনো পর্যন্ত তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিন আপনারা। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ, বাই।